এই সহ অবস্থান আছে বলে বাংলাদেশের হিন্দুরা শক্তিতে আজকে এখনো পর্যন্ত চাকরিতে যেতে পারছে। আজকে যদি আমরা উগ্রবাদী হতাম, আজকে যদি আমরা প্রতিশোধ পরায়ণ হতাম, তাহলে সাইফুল ইসলাম আলী ভাইয়ের মৃত্যুর পর থেকে আজকের দিনে বাংলাদেশের মধ্যে অনেক কিছুই ঘটে যেত। আমরা কোনো কিছুই ঘটাইনি। আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল, প্রশাসনের যে সিস্টেম, যে আইন, বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলে এখনো আমরা তাদের কাছে দাবি দেওয়া দিয়ে যাচ্ছি। আমরা এখন আইন হাতে তুলে নিচ্ছি না। কিন্তু আমরা জানতে পেরেছি আগামীকাল চিন্ময় দাসের মতো একজন সন্ত্রাসীকে শুনানি হবে। তার শুনানিতে যদি সরকার কোন ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণকে তারা থামাতে পারবে না। সর্বস্তরের মানুষ যেভাবে আপনারা দেখেছেন, জানাজার মধ্যে এখানে যে তাকবীরের স্লোগান ছিল, মানুষের মধ্যে যে আগুন ছিল, এই আগুন যদি সারা বাংলায় একবার জ্বলে যায়, এই আগুনকে কেউ নিভাতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের এই আন্দোলন দিল্লির সাথে আন্দোলন। আমাদের নেতা শেখ হাবিবুল্লাহ বলেছেন, সাপের লেজ যদিও চট্টগ্রামে, কিন্তু সাপের মাথা কিন্তু দিল্লিতে। আন্দোলনে নেমেছে, আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চূড়ান্ত লড়াই এবং গজওয়ার কথা বলে গেছেন, যতদিন পর্যন্ত এই গজওয়া না হবে, যতদিন পর্যন্ত মুসলমানরা চূড়ান্তভাবে বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে থেকে যেতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান তাওহীদি জনতাকে বলবো, মৃত্যুর ভয়, মামলা হামলার ভয়কে উপেক্ষা করে সকল রক্তচক্ষু এবং সকল অপশক্তিকে চোখ রাঙিয়ে আমরা যে আন্দোলন এবং সংগ্রামে নেমেছি, এই আন্দোলন সংগ্রামকে যতক্ষণ না পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং বিশেষত বাংলাদেশে ইসলাম সহ যে সকল সংগঠন এবং ভারতীয় দালাল মিডিয়ারা বাংলাদেশের মতো অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানকে আমরা পরিষ্কার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম পাটকালী থানার সম্মানিত সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম সাহেব। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের গণজমায়েতের মহতারাম সভাপতি, আগত ইসলামী আন্দোলনের বীর মুজাহিদিন ভাইরা, আমি সকলকে হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আজকে এই গণজমায়েত থেকে সেই আধিপত্যবাদ, সেই ভারতের উদ্দেশ্যে, ভারতের মিডিয়া তথা বিজেপি শক্তির উদ্দেশ্যে বাংলাদেশের আগত তৌহিদি জনতার পক্ষ থেকে একটি মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। আপনারা জানেন, কিছুদিন পূর্বে আমাদের অত্র চট্টগ্রামে বীর সেনানী অ্যাডভোকেট আরিফুল ইসলাম ভাইকে নির্মমভাবে রাজপথে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা ইসলামী আন্দোলনের বীর মুজাহিদিন ভাইরা রয়েছি, আমরা ধৈর্যের পরিচয় দিয়ে আমরা তাদের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম। কিন্তু সেই সহানুভূতিকে তারা দুর্বলতা ভেবে আজকে বারংবার তারা আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা অতি ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি। আমাদের আমির হেফাজত বীর চত্বরার বীর সেনানী সৈয়দ মুফতি হারুন ইজাহার হাফিজাহুল্লাহ সহ আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান করেছিল। সেই জন্য আমরা ধৈর্য ধারণ করেছিলাম। সেই ধৈর্য ধরাই তারা আজকে রাজপথে, তারা আজকে খবর পত্রিকায়, মিডিয়ায় তারা আমাদেরকে বারংবার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা আজকে এই গণজমায়েত থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি তোমরা আমাদের শক্তির পরিচয় নিতে চাও, তোমরা যদি আমাদের সেই ইমানি পরীক্ষা নিতে চাও, তাহলে তোমরা ঘোষণা দাও আমাদের সাথে কোন দিন কোন সময় ময়দানে নামবেন। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর শক্তিতে পরিহার হয়ে আমরা সেদিন দেখিয়ে দেব আপনাদের কত শক্তি, আমাদের কত শক্তি।
100 বছর শাসন করেছিল। আজকে ভারত যেই মসনদে বসে বিজেপি সরকার মুসলমানদের হুমকি ধমকি দিচ্ছে, সেই মসনদ মুসলমানদের তৈরি করা মসনদ। ইন্ডিয়ার লাল কেল্লা মুসলমানদের তৈরি করা লাল কেল্লা। ওরা ভারত থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে, ওরা জানে না ভারতের ভিতরেও আমাদের লক্ষ কোটি বীর মুজাহিদ ভাইরা রয়েছে। যদি আমাদের উপর আক্রমণ করো তাহলে লক্ষ কোটি ভাইরা সেই দিন লাইলার বলে বলিয়ার হয়ে সেই ভারতকে দস্তর করে দিতে প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। দেখো আমাদের মুসলমান নাম দিয়ে তোমরা আমাদেরকে হামলা করে দেখো, তাহলে দেখতে পাবে কয়জনে কত চাউল, সেদিন আমরা প্রমাণ করে দেব মুসলমানদের শক্তি কতর করেছে। সকলকে মুফতি শায়খ আল্লামা হারুন এজাহারের যে কোন আহ্বানে সাড়া দিয়ে ময়দানে চাপিয়ে যে কোন আন্দোলন সংগ্রামকে সফল এবং সার্থক করে আমাদের মুসলমানদের ইমানি বিপ্লবকে সফল এবং সার্থক করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি। করে সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম বাইজিৎ থানার সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। সম্মানিত শুধু আজকে এই গণজমায়েতের উপস্থিতি সকলকে আমি চট্টগ্রাম বাইজিৎ থানার হেফাজত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, ইসকন এটা কোনো নতুন শব্দ নয়। ইসকনের বিরুদ্ধে কায়েদে মিল্লাত হযরত আমাদের মরহুম জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর যখন আমাদের আলেম উলামারা ইসকনের কথা বলতেন, সাধারণ যারা পাবলিক আইনগতভাবে যারা প্রশাসনিক দায়িত্বশীল আছেন, যারা নাকি আমাদের দেশের ভালো উচ্চ শিক্ষিতরা ছিলেন, ওনারা একটা কথাই বলতেন, আলেম উলামারা শুধু ইসকন ইসকন কেন বলতেছে। আসলে ইসকন একটি জঙ্গি, সেটা আমরা আমাদের মুরব্বীরা তখন থেকে বলে আসছেন, এখনো বলতেছেন। এখন আর ইসকন জঙ্গি সেটা চিনার বাকি নাই। আমার ভাই মরহুম আরিফ ভাইকে হত্যা করে সারা বিশ্বকে জাগরণ করে দিয়েছেন ইসকন একটি জঙ্গি। ইসকন এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদীকে যিনারা দেশে আমাদের নিবন্ধন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, আমরা সকলে জানি তিনি হলেন যে আওয়ামী লীগ সরকার। আর তোমরা বলো ইসকন তোমাদের বাংলাদেশ, তোমাদেরকে যারা জায়গা দিয়েছে, তোমাদের মা তো তোমাদেরকে ফেলে বাংলাদেশ ছেড়ে চুরি করে পালাইতে বাধ্য হয়েছে। তোমরা চুরি করে পালাইতে পারবা না ইনশাআল্লাহ। আমার ভাই নারায়ণগঞ্জের আমার এক ভাই মসজিদের খতিব মাদ্রাসার মুহতামিম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওনার গায়ে হাত তুলেছেন। আমরা আর বসে থাকবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা খতিব যেন ইসকনের বিরুদ্ধে কথা বলে আমরা সেইভাবে কাজ করিয়ে যাব। আমাদের হেফাজত ইসলাম যে বাংলাদেশ হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি দাবি রাখি যে প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবের কাছে এক একটা চিঠি দিয়ে যেন তারা সবসময় ইসকনের বিরুদ্ধে কথা বলে, তারা যেন কোনো ভয় না রাখে, মুখে ভয় না রাখে। যে ওই কথাটা যে নারায়ণগঞ্জের ভাইকে আঘাত করেছেন, ইনশাআল্লাহ আরেকটা ভাইকে আঘাত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখানে বাধা আসবে, ওই লাল হয়ে গিয়ে মাথায় যে সামনে
একটি বিদ্রোহী সঙ্গীত পরিবেশন করবেন। আপনাদের সকলেই পরিচিত মুখ ভাই হযরত মাওলানা আসাদউদ্দিন আল আজাদ ভাই। আমি ভাইকে তার বিদ্রোহী সঙ্গীত পরিবেশনা করে ইমাম দীপ্ত ভাইদেরকে ইমামকে আরো জাগরণ করার মতো ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, একটি জঙ্গি সংগঠন রূপান্তর হয়েছে, সেটা তো আমরা ভালো করে সবাই জানি। আজকে যাকে চিন্ময় প্রভু বলাচ্ছে আমাদেরকে, ওনার নাম কিছুটা ছিল না, ওনার নাম ছিল চন্দন চিন্ময় দাস। এর আগে ওনার নাম ছিল চন্দন। ওনার বাড়ি হলো সাতকানিয়া, জন্ম সাতকানিয়া। তিনটে ধাপ, তিনটে রূপ পরিবর্তন করে সে চিন্ময় প্রভু পর্যন্ত আসছে। অর্থাৎ যখন থেকে তারা স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করছে, তখন তার নামটা কিন্তু চিন্ময় প্রভু হিসেবে প্রকাশ পেয়েছে। এর আগে ছিল সে দাস। তার মানে গন্ডগোল করার পরে আমরা তার নামটা নেওয়ার সময় যেন শব্দটা উচ্চারণ করি, ওই কারণে এটা ছিল তাদের শাব্দিক একটা মার্কেট। তবে সে কোনদিন প্রভু বলা যাবে না, সে হলো চিন্ময় দাস ওরফে চন্দন দাস। তার জন্মস্থান অবস্থানকে নিয়ে ভালো করে দেখবেন। ওখান থেকে জন্মগ্রহণ করে লুকোচুরির মাধ্যমে সে ভারতের এজেন্ট হয়ে কাজ করতে বাংলাদেশ। ওই জন্য আমরা শুনছি সীমানায় এসে নাকি তারা বাংলাদেশে প্রবেশ করার জন্য খুব ছটফট করছে। এক সময় ছটফট করেছিল ঢুকার জন্য। ভিডিও ফুটেজে দেখলাম সীমান্তে এসে ওই মানুরা, হিন্দুরা বাংলাদেশে প্রবেশ করে তাদের উদ্দেশ্য হাসিল করবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিজেপিকে বলবো, যদি বেশি ঢুকার চেষ্টা করে আপনারা তাদেরকে একটু ঢুকিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার হাত পর্যন্ত পৌঁছে দিন। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না, স্বাধীন দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না, স্বাধীন দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। এই বাংলার এই জমিনে হবে না ইস্কনের ঠিকানা। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না, আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। ভারতের এজেন্ডা বাস্তবায়ন আমার বাংলাদেশে হবে না। স্বৈরাচারীর দোষর হয়ে কাজ করে দেশে থাকা যাবে না। টাকার বিনিময় দাঙ্গা লাগাতে যতই চেষ্টা তারা করেছে, তৌহিদ জন্য তারা হাতে বারবার ওরা তো দেখি ধরা গেছে। কখন সনাতনী কখন রিক্সায় এইভাবে চড়ে তারা এসেছে। বাংলার জনগণ যতবার এসেছে কানে ধরে শিক্ষা দিয়েছে। যতবার তারা আসতে পারে, যত রূপ তারা ধরতে পারে, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, আমরা কাউকে ছাড়বো না। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। ধন্যবাদ সবাই। জাযাকুমুল্লাহ ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামদের যত প্রকারের কুচ্চার আছে এবং তাদের যত প্রকার অপকর্ম আছে বাংলাদেশের ভিতরে, অপকর্ম নিয়ে আলোচনা করবেন আমাদের নবদ্বীপ ভাই মোহাম্মদ আলামিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। বিগত সময়ে আমরা কিন্তু কোনো প্রকার কথা বলতে পারিনি। আমি আমার ফ্যামিলি সহ গত 7 বছর আগে ইসলাম কবুল করি, আমার ওয়াইফ সহ। ইসলাম কবুল করার পর থেকে আমার ফ্যামিলি
যেহেতু তারা হিন্দু, তাদের একটা আগ্রাসন আমার উপরে ছিল। এমনকি আমার ভাই, যেটা আপনারা চিনছেন, ইব্রাহিম মোহাম্মদ, চট্টগ্রামে আমার ভাই এবং ভাবিকে অনেক বড় একটা ঘটনা ঘটছিল, সবাই আপনারা জানেন, যেটার কি মূল ইন্ধন দ্বারা কিন্তু এই ইসকনের সদস্যরা ছিল। আর আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি যখন এই চট্টগ্রাম, যখন আমার বড় ভাইকে বাবলু দেশাই, তিনি চট্টগ্রামকে আমার বড় ভাইকে সাভার থেকে ধরে নিয়ে আসেন। তো তাকে বলা হয়, আমি বলি যে ভাই আমার ভাইকে যখন ধরে নিচ্ছেন, আমার ভাবি ইসলাম দাঁড়ানো, সে বলতেছে সে নিজে এখানে এসেছে, যে নিজে ইসলাম কবল করেছে, আপনি কেন ধরে নিচ্ছেন তাকে? তারা আমার কোনো কথা শুনে না, তারা আমার বড় ভাইকে ধরে নিয়ে যায়। বুঝেন কথাটা? আমি চট্টগ্রামে কখনের আগে আসিনি। সেদিন আমার প্রথম আমি আমার বড় ভাইকে নেওয়ার পরে চট্টগ্রাম পাড়া দিই। চট্টগ্রাম পাড়া দেওয়ার সাথে সাথে এমন কি হলো, তারা আমাকে কিভাবে টার্গেট করছে দেখেন। আমি থানায় ঢুকতে পারছি না, আর আমার বড় ভাইকে তারা থানায় নিয়েছে, সেটা আমি থানায় ঢুকতে পারছি না। কিন্তু কথা বলতে পারেন না তখন অনলাইনে। কেন বলতে পারেন না আপনারা ভালো জানেন। বলতে পারলে কাজটা আমি থাকতাম না, আমরা তো আইনা করে মনে মনে একটা করে থাকতাম। তখন আমাকে যখন তারা ঢুকতে দিল না, আমাদের সাহেব হারুনিদার সাহেব আমাকে প্রথম জায়গায় হেল্প করছে আলহামদুলিল্লাহ। হঠাৎ একটা উগ্র আমাকে বলছে জঙ্গি আসছে, ধর ধর ধর, আমাকে ওখানে মেরে ফেলবে। আমি কি করলাম, আমি থানায় ঢুকলাম। এসে বলতে আপনাকে এখান থেকে বেরো, এখানে ভ্যানজাম করা যাবে না। মানে বুঝতে পারতেছেন এখানে আমি জীবনে চট্টগ্রাম আসি নাই, আমি চট্টগ্রাম চিনি না, চট্টগ্রাম থানা করে তারা আমার কিভাবে টার্গেট করবো। এর মানে আমাদের এক ভাইকে তারা মেরে ফেলছে। কেমন আছে? সে মুসলিমদের নিয়ে কাজ করতো, সে মুসলিম নিয়ে কাজ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমার বড় ভাইটা ছিল এরকম, আমি যখন আমার ভাইকে নিয়ে আগাইছি, তারা আমাকে বলতে পারার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে আমাকে টেক লাগানোর চেষ্টা করছে, আল্লাহ তো আমাদের দেয় না। এবং আমাদের সামনে ইসকনের ধাম আছে, এরা আমার শ্বশুর ইসকনের একটা বড় সদস্য, আমাদের ইসকনের বড় সদস্য। তারা কিভাবে আমাকে বাধা প্রদান করবে, এই তিনটা চিন্তা তারা নিয়ে চলতেছে। কেন? এই কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15-20 দিন আগে আমার চাচা চাচি মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো মুসলিম হয়েছে, আমার চাচা মুসলিম হয়েছে, আমার চাচি মুসলিম হয়েছে, অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আমাদের থেকে মুসলিম হচ্ছে। এটা তাদের মূল সমস্যা। আল্লাহ সুবহানাহু স্পষ্ট করলে বলছেন, ইসলামে কোনো কি নাই, জোর জবরদস্তি নাই। আমি নিজে ইসলাম কবুল করছি, ইসলামের কি সমস্যা? আমার ধর্ম আমি পালন করবো, ইসলামের কি সমস্যা? আমার ধর্ম আমি পালন করবো, হিন্দুদের কি সমস্যা? হিন্দুদের হিন্দু আমাদের ধর্ম পালন করতে কেউ কোন মুসলিম আজ পর্যন্ত বলে আমি ডিক্লেয়ার দিচ্ছি, কোন মুসলিম আমাকে বলে নাই, কোন মুসলিম আমার ভাইকে বলে তোমরা ইসলাম কবুল করবো, জোর করতে বলে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, প্রত্যেকটা নাগরিক স্বাধীন হয়ে থাকে। আমি আমার ধর্ম পালন করতে কেন বাধা করা হচ্ছে? কেন আমি আমার ধর্ম নিয়ে কথা বলতে পারছি না? ইসলামের কি সমস্যা তাদের? তারা কেন আমাকে ধর্ম পালন করতে বাধা প্রদান করতেছে? তারা কেন হাজারো মানুষ, হাজারো মুসলিম, হাজারো হিন্দু মুসলিম হতে যাচ্ছিল এদের ভয়ে? কিভাবে? তাদের মামলার ভয়, তাদের গায়েব করে দেওয়ার ভয়, তাদের হুকুম করার ভয়, এই ভয়ে তারা ইসলাম গ্রহণ করতে তারা। আমি কেন কথা বলতে পারি নাই? আজকে আমি কথা বলবো, কাউকে এবার সময় গেছে জানেন। তারা একটা সেকেন্ড, আমার বড় ভাই, আমার ভাবি নিজে বলতেছে আমি নিজের ইচ্ছা ইসলাম কবুল করতে, বুঝেন ব্যাপারটা? নিজের ইচ্ছা ইসলাম কবুল করতেছি, আদালত চত্বরে তাকে জীবনে দিয়ে দিল। তারা কত বড় ফাজিল, কত বড় জঙ্গি, তারা আদালত অবমাননা করে আমার ভাবিকে তুলে নিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে, তারা স্লোগান দিয়েছিল, একটা মুসলিম ঘরে ঘরে জবাই কর। এই ফুটেজ আমার কাছে আছে। কোন মুসলিমকে রাষ্ট্রপতি বলছে দেখতে পারবেন একটা হিন্দু ঘরে ঘরে জবাই কর বলছে? দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। আমার কাছে ভিডিও ফুটেজ স্পষ্ট ভিডিও করা আমার কাছে। তারা বলছে একটা মুসলিম ঘরে ঘরে জবাই কর। তারা যদি জঙ্গি না হয়, জঙ্গি কারা? এবং এটা তারা স্পষ্ট করে এই যে আমরা সাইফুল ভাইকে মেরে প্রমাণ করেছে না মুসলিমদেরকে আমরা মিথ্যে। তারা বিভিন্ন ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করতেছে, বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করতেছে, বলতেছে আমরা আমাদের ক্ষমতা দেখাই দিলাম, আমরা আমাদের এটা দেখাই দিলাম, আমরা আমাদের ওইটা দেখাই দিলাম। এটা উস্কানি হয় না? এটা কি উস্কানি হয় না? আমরা তো আল্লাহর একটা বিধান লিখি, আল্লাহর একটা আইন লিখি, আল্লাহর যে বিধান নিয়ে কথা বলি, আল্লাহর গলত বিধান নিয়ে কথা বলি, আমরা বলে জঙ্গি, আমরা বলে উস্কানি দিচ্ছি, আমরা বলে আমরা সম্প্রীতি বজায় রাখতেছি না। আমরা যদি সম্প্রীতি বজায় না রাখতাম তাহলে আজকে এখানে কি হতো আপনার চিন্তা করে দেখেন। এটা উল্টা হইতো, শুধু উল্টা হইতো। আমার কোন মুসলিম ভাই হিন্দুকে মেরে ফেলতে হবে, কি আপনারা বলেন কি হয়তো? আমার
তাদের জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ধর্মান্তর আমাদের বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজকে আমার মুসলিম ভাই মারা গিয়েছে বিধায় আমরা মুসলিমরা ধৈর্য ধরে আছি। এটাই বোঝা যায় আমরা কতটা ধৈর্যশীল। আমরা যে সম্প্রীতির দেশ বলি, এটাই সম্প্রীতির দেশ আমরা প্রমাণ করতেছি। এখানে আমরা কোন হিন্দু আমি বলতেছি আমি এক্স হিন্দু, আমি একজন এক্স হিন্দু, এক্স মুসলিম হিসেবে বলছি। কোন মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না, আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার নানার জন্ম, আমার দাদার জন্ম, আমার সবার জন্ম, আমি বলতেছি আজ পর্যন্ত কোন মুসলিম আমাকে এটা ফিল করে নাই আমি সংখ্যালঘু। কোন মুসলিম আমাকে ফিল করে নাই আমি নির্যাতিত। আমি দেখি নাই কোন মুসলিম আমার বাসায় দুর্গা পূজা মানে সব পূজায় হইতো, কোন মুসলিম এসে আমার পূজায় বাধা দিতে আমি দেখি নাই, আমি দেখি নাই। এমনকি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নাড়ু গেছে, না জানার কারণে করছে, সিঁড়িকে কাছে আসলে। কিন্তু কোন মুসলিমকে বাধা দিছে তুমি পূজা করতে পারবে না, তুমি সংখ্যালঘু, তোমাকে নির্যাতন করলাম, তোমার এই ক্ষেত্রে থেকে বিরত করলাম, এটা কখনো কোনো মুসলিম আমরা হিন্দু ছিলাম করে নাই। কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে হিন্দুরা, এটাই বলতে পারে। এই হিন্দুরা, এই হিন্দুত্ববাদী সব হিন্দুরা, এই জঙ্গি হিন্দুত্ব যারা সন্ত্রাসী মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, পদে পদে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, প্রশাসনিক করার চেষ্টা করেছে, তারা সাংগঠনিক করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে তারা পারে না, আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রামে যখন আমি আসি আমি বলছিলাম আমি কি করবো, আমার ভাইটা কি হইল, শুধুমাত্র ইসলাম কবুল করার রাস্তা আমার জেল খাটতেছে। কেন? মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। মামলাটাকে যাচাই করার দরকার ছিল না? ছিল। 3.5 মাস আমার ভাই জেল খাটছে। আপনারা বুঝেন রমজান মাসে রমজানের ঈদ তার ঈদ জেলের মধ্যে কথা আমার ভাই। কেন? শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, আমার ভাবি ইসলাম কবুল করার কারণে। এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে শেখ হারুনিজার রাহাবারের মতো আমাকে সাহায্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তিনি কি বলবো, উনি যদি এখানে আমাকে না সাহায্য করতেন হয়তো আল্লাহ তাআলা যায়, আমিও হয়তো আজকে কোথায় থাকতাম আল্লাহ তাআলা। তারা এই স্পষ্ট আমাকে বেড়ে ফেলার জন্য আক্রমণ করছে। তাহলে আমরা মুসলিমরা এক স্পষ্ট করে বলতে চাই, আমার ফ্যামিলি, আমার বাবা মা কখন আমি দেখি নাই তারা মুসলিমদের হাতে নির্যাতিত হয়েছে। যারা বলেন হিন্দুরা নির্যাতিত, হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুরা কোনো কিছু পাচ্ছে না, এটা টোটালটাই মিথ্যা কথা আমি বলবো। কারণ আমি একজন এক্স হিন্দু, আমার ফ্যামিলি এখন অনেকে হিন্দু, আমার শ্বশুর শাশুড়ি সবাই হিন্দু। এটাই হইতো তাহলে তো আমি একজন মুসলিম হইতে পারতাম না। এটা হইলো আমাকে আগে আমার নানি বাড়ি হলো ইন্ডিয়া, আমার নানি বাড়ি ইন্ডিয়া কান্দুয়া, ইন্ডিয়ার পান্ডা আমার নানি বাড়ি, আমার মান নামে জায়গা সম্পত্তি সব আছে। আমার আগে ভর্তি বাচ্চা মিলে আমরা সবাই ইন্ডিয়া চলে যেতাম, যেমন আমার শ্বশুর চলে যাচ্ছে ইন্ডিয়া, সে আর বাংলাদেশে থাকবে না। তাদের আপা মনি চলে গেছে, তাদের আপা চলে গেছে, সে আর থাকবে না। কিন্তু আপা থেকেও আমরা ইনশাআল্লাহ যারা আমাদের হিন্দু ভাই আছেন, যারা সম্প্রীতি বলে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। কিন্তু একটা ভাই বলে যাই, আমরা আবেগে কখনোই কোন মূর্তিকে পূজা করতে পারবো না, কোন মূর্তিকে আমরা করবো না, প্রমোট করবো না, আমরা কোন মূর্তি ভাঙবো না, আমরা মূর্তি পাহাড়ও দিব না, আমরা মূর্তিকে পাহারা দিব না। এই মূর্তি হলো আল্লাহর দুশমন, আমরা কাউকে ভাঙবো না, আমরা কি পাহারাও দিব না। এটা স্পষ্ট আমার ইমানের দাবি। আমরা মুসলিমরা আমরা হিন্দুদের পাহারা দিব। আমাদের যারা আমাদের যেমন আমি ভাইয়ের আগে আসবে না, মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের মানুষের উপকারের জন্য তোমরা 6 নম্বর তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা কল্যাণ সকল মানুষের জন্য কল্যাণ ডেকে এনেছি। তো যারা জঙ্গিতা করে, যারা আমাদের ভাইকে মেরে ফেললো, তারা একটা বিবৃতি দিয়েছে, একটা হিন্দু দেখছেন আপনার কোন ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু, তারা একটা পোস্ট করলো না আসবো ভাইটাকে মেরে ফেলবো। কিন্তু আমরা কোন মুসলিম অমুসলিমকে মারলে আমরা পোস্ট করে ভাইটাকে মারা ঠিক হয় নাই, এটা আমরা বিচার চাই। আমরা মুসলিমরা ন্যায়ের পক্ষে সবসময় থাকি, আমরা মুসলিমরা আল্লাহ এবং কোরআন যেটা বুঝাইছেন সেটার উপরে আমরা আলহামদুলিল্লাহ। এজন্য এই ইসকনকে বাংলাদেশে কোন সংগঠন করতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। এটা আমি এক্স মুসলিম হিসেবে আমার দাবি, এক্স হিন্দু হিসেবে আমার এটা দাবি। হিন্দুরা নিজেদের পূজা মন্তব্য করবে, তাদের যেগুলো পূজা যেগুলো ছিল, হিন্দু কোন ইসকন কোন হিন্দুদের কোন এটা কোন সংগঠন নয় আমি বলছি। কারণ আমি দেখেছি আমার বাবা মাই হিন্দু, আমি ইসকনকে পছন্দ করি। আমার বাবা মাই ইসকনকে পছন্দ করে না, কারণ আমি যখন ইসকনে দীক্ষা নিতে গেছিলাম আমার বাবা আমাকে বাধা দিচ্ছে। তার একটা থিওরি নিয়ে চলে। তিনি যেটা বলতে দিয়েছিলাম যে আমরা স্পষ্ট করে বলতেছি হিন্দু কখনোই বাংলাদেশে নির্যাতিত না,
নিজের তো ছিল না, এখন নিজে তো নাই, বরঞ্চ আমাদের এখন হিন্দুরা এখানে আরো বেশি ভালো আসতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুত্ববাদীদের হামলায় চট্টগ্রামের আইনজীবী হতো, এরকম হওয়ার কথা ছিল। এই হেডলাইন থেকে শিরোনাম থেকে প্রমাণ করে আপনারা হিন্দুত্ববাদীদের দালালি করছেন। বাংলাদেশে যদি বসবাস করতে চান, দিল্লি কেন্দ্রিক রাজনীতি ছেড়ে দিন। আমরা বিজেপির রাস্তায় বাংলাদেশে হতে দেব না। রাজনীতি যারা বাংলাদেশে চর্চা করতে চাই, আমরা তাদেরকে দৃঢ়ভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। চট্টগ্রামে অলরেডি দুটো ঘটনা হয়ে গেছে। একটা ঘটনা হাজারীবাড়িতে মুসলিম ব্যবসায়ীর দোকানে প্রকাশ্যে হামলা করেছে ওরা, আর একটা হলো আমাদের আইনজীবীকে তারা হত্যা করেছে। দুটো ঘটনা চট্টগ্রাম হয়েছে। আজকে আমরা চট্টগ্রাম থেকে ঘোষণা করতে চাই, হিন্দুত্ববাদীরা যদি আর কোন ধরনের আক্রমণ কোন মুসলমানের উপর করতে চাই, আমরা আজকে থেকে এখানে দৃঢ় ঘোষণা দিচ্ছি, আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ইসলামের নামে, সনাতন জাগরণ জোটের নামে অথবা অন্য কোন নামে আর কোন সমাবেশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোথাও বাংলাদেশে আপনারা অনেক করেছেন, আপনারা শহীদ মিনারে সমাবেশ করেছেন, রংপুরে সমাবেশ করেছেন, লালদিঘিতে সমাবেশ করেছেন, অনেক করেছেন। এসব উস্কানি নিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছেন। অতএব আপনাদের দ্বারা আমরা আর নিরাপদ না, আমরা শঙ্কিত। প্রশাসনকে বলতে চাই, ওই দিন আপনাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম মালিক ভাইকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আর আপনারা চাতক পাখির মধ্যে তাকিয়েছিলেন শুধু এভাবে অর্ডারের অপেক্ষায়। কার অর্ডার? আপনার বিবেকের অর্ডার কি ছিল না? একজন নিরীহ মানুষকে পাবলিক প্রসিকিউটর ছিলেন দিয়ে তাকে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, আর আপনারা চাতক পাখির মধ্যে তাকিয়েছিলেন। যদি আপনারা আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, যদি আর কোন মুসলিম ব্যবসায়ী দোকানে যদি হামলা হয়, যদি আর কোন মুসলিমের জীবনে যদি কোন ধরনের আঘাত আসে, তাহলে আমরা মনে করবো আপনারা যদি ব্যর্থ হন, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হিন্দু জনতা, আমাদের মধ্যে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ চলে এসেছেন। আপনারা যারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, আমাদের কোন জায়গাতে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই দেশে ইন্ডিয়া, এই দেশে ইসকন, এই দেশে আরো উগ্রবাদী যে সমস্ত সংগঠন আগ্রাসন চালানোর জন্য যে ভূমিকা পালন করেছে, তার একমাত্র কারণ হচ্ছে এই আওয়ামী ফ্যাসিস্টদের কারণে। তাদের কারণে, তাদের মদদে আজকে তারা এত বড় সাহস পেয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার এখন আর আমাদের বাংলাদেশে নাই, কিন্তু মনে রাখতে হবে তাদের দূষণরা, তাদের চামড়ারা, তাদের যে চামচারা আছে এখনো ঘাটতি বেড়ে আছে। আমরা তাদের চামচাদের এই বাংলাদেশকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতা মৌলানা শহীদুল ইসলাম। اللهم صل على محمد منزله المقعد المقرب عندك يوم القيامة। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা দিনের মহব্বতে আমরা এখানে জমাই হয়েছি। আমাদের স্টেজে দেখেন সবাই মাদ্রাসা থেকে আসছেন। আমরা এই অস্বস্তিকর পরিবেশে দরজ খালি আমরা এখানে আসছি। আমরা তো এই জায়গার মানুষ না, আমাদের বুঝতে হবে আমরা কারা, আমাদের পরিচিতি ক্লিয়ার। আমাদের আকাবারা অনেক দিয়ে গেছেন, ভারতবর্ষ স্বাধীন করছেন হাজার কত ব্যক্তিরা। আমাদের বুঝতে হবে একটা বিষয়, আমাদের এই ভারতে যারা অবস্থান করতেছেন আমাদের একটা পলিটিক্যাল আছে। এই যে মাহমুদ বাজারি, আশরাফ গনি রহমতুল্লাহ, দারাতুল হায়াতি, এভাবে আসাদুদ্দিন ওয়াইসি এর একজন আছে, উন্নত পরিবেশ এমন হচ্ছে না। আজকে আমাদের দেশের যে প্রেক্ষাপট,
এই প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সহিংস করবেন না। আপনাদের মূল বিজনেস চিন্তা করে জওয়াহরলাল নেহরু আমাদের দেখার অঞ্চলের সিলেসার দরবারে ওখানে প্রটোকল ছাড়া অবস্থান করতেন, কি সম্মান করতেন? এটা মনে করেন না শেখ হাসিনা ফিরিয়ে নেওয়ার পরে উনার উপর ব্যবস্থা শর্ট ছিল, কিন্তু আমরা আমাদের মালিকানা বুঝে নেব। আমাদেরকে হিংস্র ভাবে নেবেন না, আমাদেরকে আমরা চাই সুন্দর একটা প্রেক্ষাপট, এদিকে সুন্দর পরিবেশ থাকবে। আমরা সবাই সহযোগিতা, বিশেষ করে আমাদের মিডিয়া ভাইরা ভালো হওয়া জানেন, ভালোভাবে উপস্থাপন করেন। দেশটাকে যদিও বা খালি মনে হচ্ছে, আল্লাহ তো আমাদের সাহায্য করবে। একটা লোক কতদিন কষ্ট করবে এভাবে একটা দেশে এভাবে জবাই করে দিবে? এই যে প্রেক্ষাপট তৈরি করা, এটা আমরা কখনো কামনা করি না। সুতরাং শান্তিপূর্ণভাবে আমরা বিনয়ের সাথে বলি, আমাদের কিছু দরবেশ এটা আল্লাহ রাখতে হবে। এই মঞ্চে তাকিয়ে দেখেন, এরা সহিংস মানুষ না, আমাদের একটা পরিস্থিতি এটা সবার কাছে আছে। এই মিডিয়া ভাইরা আমরা দেশের সন্তান, মুসলমানদের আখড়াটা প্রকাশ করবে। আমাদেরকে হিংস্রভাবে যদি আমাদেরকে আবিষ্কার করেন, এটা মূল্যায়ন হবে না। সুতরাং বিনয়ের সাথে বলি, ভারতবর্ষে আমাদের আমরা দিয়ে এসেছি সবসময়, শুধু বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রীতি একটা সুন্দর পরিবেশ শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই সহযোগিতা করবেন। এইভাবে প্রত্যাশা করি আমি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির ছাত্র যুব বিষয়ক সম্পাদক মৌলানা কামরুল ইসলাম কাসেমি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لنجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة. সংগ্রামী জনতা, বক্তব্য হয়েছে অনেক, আমরা কয়েকটি বিষয় ক্লিয়ার করতে চাই। আমরা গত শুক্রবার জমিতুল ফালার মাঠ থেকে এক প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের থেকে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা 8 দফা দাবি করেছিলাম। এই দাবিগুলো, এই দফাগুলো আমি আবারও পুনরাবৃত্তি করছি। আমাদের দাবি ছিল, 1 নম্বর দাবি ছিল অনতিবিলম্বে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। দিবে না তো কেউ আমাদের 6 দফা দাবিগুলোর ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি। এই 6 দফা দাবির সাথে আমাদের অন্যতম দাবি ছিল, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা দুঃখের সাথে জানাচ্ছি, ইতিমধ্যে সরকার কর্তৃক 3টা মামলা হয়েছে এবং শহীদ সাইফুল ইসলাম আলিফের পরিবারের পক্ষ থেকে 2টো মামলা হয়েছে। কিন্তু অত্যন্ত সামনে হচ্ছে, একটি মামলাতেও এই দুষ্কৃতকারী উস্কানিদাতা চিন্ময় মোহাম্মদকে আসামি করা হয়নি। আজকে এই শান্তিপ্রিয় পূর্ব প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করছি, আগামী দিনে আরো একটি মামলা করে যদি চিন্ময়কে হুকুমের আসামি করা না হয়, আমরা দুর্বার আন্দোলন করে ধরব ইনশাআল্লাহ। আমাদের আরেকটা দাবি ছিল, ইসকনের যতগুলো মন্দির রয়েছে, যতগুলো অফিস রয়েছে, সেই অফিসগুলোতে
অভিযান পরিচালনার জন্য। কিন্তু আমরা এখনো সরকারের প্রশাসনের পক্ষ থেকে সেরকম আমরা কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। আমরা সরকারের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, আমরা ডিজিএফের সাথে বসেছি, এনএসএর সাথে আলোচনা করেছি, সেনাবাহিনীর সাথে আলোচনা করেছি। তারা আমাদের কাছে জানতে চাচ্ছে যে ইস্কনের বিরুদ্ধে তারা কিভাবে পদক্ষেপ নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইস্কনের সাথে কোনো ডায়লগ হবে না, ইস্কনের সাথে কোনো আলোচনা হবে না। সাধারণ হিন্দুদের সাথে আলোচনা হবে, হিন্দু মহাজনের সাথে আলোচনা হবে। এই ইস্কন যে নামে আসুক, এই হিন্দু জাগরণ নামে আসুক, অন্য যে কোনো নামে আসুক, তাদের সাথে কোনো ডায়লগ হবে না। তারা বাংলাদেশের জন্য ক্যান্সার, তাদের জন্য অপরিহার্য হচ্ছে অপারেশন করা। অপারেশন ছাড়া এই বাংলাদেশ মুক্ত হবে না। অতএব ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। ইস্কনের সাথে কোনো আলোচনার কোনো পরিবেশ এবং অবকাশ নাই। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি ইস্কনকে নিষিদ্ধের ব্যাপারে প্রাথমিকভাবে আমরা সামাজিক ঐক্য গড়ে তোলার ব্যাপারে আমরা আমাদের জনসাধারণকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এই সামাজিক ঐক্যের মাধ্যমে আমরা একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে চাই, যে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এই ইস্কনকে আমরা রাজনৈতিকভাবে আমরা নিষিদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সামাজিক এই প্রচারণা, এই ক্যাম্পেইন যদি আমরা চাই না রাখি, তাহলে আমরা রাজনৈতিক ঐক্য করে তুলতে পারবো না। সেজন্য মহানগর হেফাজতের কর্মসূচি হচ্ছে আগামী দিনে আমরা পুস্তারিং করব, আমরা লেফট বিতরণ করব, আমরা বিভিন্ন জায়গায় আমরা পদযাত্রা করব, পথসমাবেশ করব। এই সমাবেশের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে একটি সামাজিক ঐক্য গড়ে তুলব এবং এই সামাজিক ঐক্যের মাধ্যমে আমরা একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলব। এই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইস্কনকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপরে আগামী দিনে আমাদের যতগুলো কর্মসূচি আছে, সব কর্মসূচিতে আপনাদেরকে আমরা অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইস্কনের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইস্কনের দালালেরা এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মৌলানা হাবিবুল্লাহ আজাদী। সামনে আমরা আমাদের দেশের এক প্রান্তে আমরা সামরিক উপস্থিতি আমরা হ্যালো হ্যালো ঠিক আছে, গতকালকে বাংলাদেশ কলকাতা এম্বাসিতে সুবিন্দু, যিনি পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি, তিনি আমাদের পতাকাকে বলিষ্ঠিত করে পায়ের নিচে দিয়েছেন। এই পতাকা আমরা অসংখ্য শহীদের বিনিময়ে লাভ সবক পতাকা অর্জন করেছিলাম। তিনি আমাদের দেশের, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তাকে লাঞ্ছিত করে তার শ্রমিকের পদোন্নতি করেছেন, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি। এবং গদি মিডিয়াগুলো, বিশেষ করে রিপাবলিক বাংলা, বাংলাদেশ থেকে দুটি হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছে। একটি চট্টগ্রামকে দখল করে হিন্দু রাষ্ট্র তৈরি করা, দ্বিতীয়টি হচ্ছে দিনাজপুর জুনের দেশ রাজশাহী থেকে নিয়ে খুলনা পর্যন্ত আরেকটি হিন্দু রাষ্ট্র গল্প কাহিনী শুরু করেছে। আমরা তার তো হিন্দুকে বলে দিতে চাই,
এই বাংলার জমি যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়, এই দেশের 18 কোটি মানুষ আঙ্গুল চুষবে না। এইরকম সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে বিতাড়িত করেছিলেন, এইরকম ইউরোপ আমেরিকাকে আফগানিস্তান থেকে বিতাড়িত করেছিলেন, এই দেশ থেকে ইন্ডিয়ার পরাজয় শুরু হবে এবং ইন্ডিয়াতে আরো 3টি মুসলিম রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও, রুখে দাও ভারতীয় আগ্রাসন। সম্মানিত সুধীবৃন্দ, 1971 থেকে 72 পর্যন্ত এই দেশের হিন্দুরা পূজা করতে পারেনি এবং শেখ মুজিব সরকার সবচেয়ে বড় মন্দির টাকাতে ভেঙে দিয়েছিলেন। কোন পরিবার হিন্দুরা করেন। নাসিরনগর থেকে কাকসাবাজার পর্যন্ত রাম পর্যন্ত প্রত্যেকটি জায়গায় স্বৈরাচার হামলা করে হিন্দুদের মানব মণ্ডপ স্বপ্ন ধ্বংস করেছে, কোন পরিবার করেনি। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে এই ভারত নামের সেই রাষ্ট্রটি গণতন্ত্রের নামে সারা বিশ্বে যারা নিজেকে জাহির করে, এই দেশে যখন ছাত্র জনতার উপর স্নাইপারের গুলি করে 2000-এর কাছে শহীদ করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে, ভারত কোন প্রতিবাদ করেনি। হাসিনা যখন স্বৈরাচার যখন 5 তারিখ চলে যায়, একটি রাষ্ট্র তার একটি পারিবারিক সম্পর্কে এই দেশের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, তারপর থেকে তার গাত্রদাহ শুরু হয়েছে। আমরা এইখান থেকে জোর প্রতিবাদ করছি। আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন। সবাই এই দেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধ হবে এই ভারতের সেই সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। আপনাদের সামনে ইসলাম বাইজি থানার সম্মানিত সভাপতি মৌলানা নুরুল নবী। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। जो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम सारा जहां हमारा। संग्रामी साथी बंधुगण, আজকে আমাদের মাঠে মানে ভোগের রক্তক্ষরণ হচ্ছে। যে দেশে মুসলমানদের দেশে বসে তখন ষড়যন্ত্র করেন এবং আমার ভাইকে হত্যা করে, এই হত্যা করার তোমরা বাবরি মসজিদ ভাই নিচে করেন, নিচে ভাইয়া ভাইয়া নিচে করেন, একটু পাশ থেকে নিচে করেন। হ্যাঁ নিচে করেন। তোমরা আমাদের মাহবুবদের উপরে নির্যাতন করেছ, আমরা সহ্য করেছি। যখন এদেশে আমার ভাইয়ের উপরে, আমার বোনের উপরে, এদেশের শরীয়তের উপরে যখন তোমরা ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করেছ, তখন কাসেম নানতবীর সন্তানেরা আর বসে থাকার সুযোগ নাই। যেখানেই এই ভারতের আধিপত্যবাদ, ভারতের দালাল, এর ক্রুসেডার যতক্ষণ পর্যন্ত এদেশ থেকে উৎখাত হবে না, ততক্ষণ পর্যন্ত কাসেম নানতবীর সন্তানেরা তৌহিদি জনতাকে মাঠে ময়দানে জেহাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সমাবেশ, আপনারা একটু স্পেস দেন, একটু পিছনে গিয়ে একটু স্পেস দেন। প্রোগ্রামের একটু সৌন্দর্য রক্ষার্থে পিছনে গিয়ে আমাদেরকে একটু স্পেস থাকেন। সংগ্রামী জনতা,
এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মৌলানা জাফর আহমেদ। আপনারা জানেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী কাসাই মোদী এদেশে ভাই নিচে নিচে একটু পরিবর্তন হচ্ছিল ওই প্রতিবাদের করার জন্য শহীদ করেছিল। তা সত্ত্বেও আমরা নিয়মতান্ত্রিক ভাবে শহীদ এবং যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেছি, কিন্তু উশৃঙ্খল বিশৃঙ্খল আমরা করে নাই। কিন্তু বর্তমানে এদেশের রাষ্ট্রদ্রোহী মামলায় কৃষ্ণ দাস নামক একজন কুলাঙ্গার তাকে সরকার নিয়মতান্ত্রিক ভাবে গ্রেপ্তার করেছে। তাদের প্রয়োজন ছিল এদেশে আইন আছে, আদালত আছে, আইনকে শ্রদ্ধা করিয়া আইনের মাধ্যমে তাকে মুক্ত করা বা জামিন নেয় না, কিন্তু তারা বাইকুশ এদেশকে অশান্ত হওয়ার জন্য পায়তাল করছে। আমরা হেফাজতের পক্ষ থেকে কিন্তু জানাচ্ছি এবং এদেশে যেন অশান্তি সৃষ্টি না করে উদ্ধার করার জন্য আমরা হেফাজত মাঠে নেমেছি। বর্তমান এই অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসে তারা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং কিছু সংস্কারের কার্যক্রমে তারা আত্মনিয়োগ করবে। তাদেরকে বিধ্বস্ত করার জন্য আবার এই ভারতীয় আদালতরা এদেশে চক্রান্ত করছেন। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে হেফাজত ইনশাআল্লাহ আশা থাকবে। ইসলামকে আমরা নিষিদ্ধ ঘোষণা করা পর্যন্ত আমরা থাকতে হবে না। আপনারা সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ আন্দোলন করবো। ইনশাআল্লাহ আপনারা সবাইকে ভবিষ্যতের সাথে পাবো সে আশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া এই গণজামায়াতের সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আমাদের রহমান, হেফাজতের সংগ্রামী আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরীর এপাশে দেন ভাইয়া, এপাশে দেন, এপাশে করে বসুন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই গণজামায়াত থেকে আমাদের একটি দাবি, ইসকনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে। আমাদের আরেকটি দাবি, এখনো অনেক চল চাতুরির মাধ্যমে চিন্ময়কে এই হত্যা মামলার আসামি থেকে বাদ দেওয়ার বিভিন্ন পায়তারা চলছে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, এই মামলায় অথবা নতুন করে মামলা দিয়ে এই চিন্ময়কে হুকুমের আসামি করতে হবে। একটু নিচে করেন, একটু নিচে করেন। হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ভাই মুখের উপরে তো, মুখের উপরে চলে যাচ্ছে, জিনিসটা বুঝতে হবে তো, চেহারা বোঝা যাচ্ছে না, মুখের উপর চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই পাশে দে, ওই পাশে দে, ওই পাশে দে, লাজিম ওই পাশে দে। আজকের এই ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সহতা,
আপনারা জানেন আমরা কেন কেন জমায়েত হয়েছি। আমি এখান থেকে বক্তব্য নিচ্ছি। একটা কথা বলতে চাই, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। ভারতের গুজরাটে বসার মোদীর নির্দেশে লক্ষ লক্ষ মুসলমান নিধন করা হয়েছে, আমরা দেশে হিন্দুদেরকে আঘাত করিনি। হাজারি মাদ্রাসার পাশেই হিন্দু মন্দির খোলা হয়নি, কিন্তু দেওয়ালে পিঠ থাকলে আর পিছনে যাওয়া যায় না। সংগ্রামী জনতা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারত মনে করেছে এবং গতকাল এক মহিলা নেত্রী বলেছে আমাদের প্রধান উপদেষ্টাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জঙ্গি ট্যাগ দিয়ে সে বলেছে বাংলাদেশের কি করা আছে, তার পাশে কেউ নাই, আমাদের পেটের মধ্যে বাংলাদেশ। বাচ্চা যখন পেটে থাকে 5-7 মাস হয়, চলাচলা করে, পেটা কি বাচ্চা অনুভব করে না মা অনুভব করে? কষ্টকর হয়। চলাচলা আমরা করলে কষ্ট ভারতের হবে, ভারত সংগ্রাম হয়ে যাবে আর বাংলাদেশ বাংলা থাকবে। আমরা শাহজাদি রহমতুল্লাহ আলাইহির সেই ফতোয়া আমরা বলি নেই, ফতোয়া হিন্দের সে হাদিস আমরা বলি নেই। ফতোয়া হিন্দের হাদিসকে সামনে রেখে শাহজাদি রহমতুল্লাহ ফতোয়াকে সামনে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রস্তুত ছিলাম মানসিকভাবে। যদি তোমরা আবার হুমকি দাও, কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোন ইসলামী আন্দোলন হলে, হেফাজতের আন্দোলন হলে তখন দেখা যায় মামলা হয় পরবর্তী ব্যক্তির বিরুদ্ধে। হাজাইতে গন্ডগোল হয়েছে, মামুল হক মামলা আসামি হয়েছে। ঢাকায় গন্ডগোল হয়েছে, জুনায়েদ বাবুর হাজাইতে গিয়ে মামলা আসামি হয়েছে। আর তখন তোমরা বলছ পাকিস্তানের ঢাকা, তাদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে কোন প্রতিবাদ আসেনি, পাকিস্তান তাদের পক্ষে কোন মিছিল হয়নি। কিন্তু এই দেশের একজন রাষ্ট্রদ্রোহী ব্যক্তি চিন্ময়কে আইনগতভাবে গ্রেফতার করার কারণে ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে, ওখানে মিছিল হচ্ছে, তার কুষ্টালায় যে আপনাদের ভয় রেখে বাস্তব প্রমাণ চাই। আমরা কোন অবস্থায় আইনের বাইরে সহ্য করবো না। বাংলাদেশে বসবেন, বাংলাদেশে ব্যবসা করবেন, বাংলা লোকের টাকা নিয়ে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, সহ্য করা হবে না। অতএব আমি বর্তমান সরকারকে বলতে চাই, যে হারে যেভাবে ভারত রাষ্ট্রীয় এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাংলাদেশকে হুমকি ধমকি দিচ্ছে, অতএব বর্তমানে সংবিধান সংস্কার চলছে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণের বৈধতা দেওয়া হোক। সেই বৈধতা আমরা প্রশিক্ষণ দেব, প্রত্যেকে বাংলাদেশের প্রত্যেক নাগরিক, প্রত্যেকে সরকার হব, প্রত্যেকে মুজাহিদ হব, তখন দেখব ভারত কিভাবে দিকে তাকায়। সম্মানিত সংগ্রামী জনতা, আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারকে অনতি বিলম্বে সাংবিধানিকভাবে আমাদেরকে শারীরিক সামরিক প্রশিক্ষণের করে দেওয়া হোক এবং সঙ্গে সঙ্গে চিন্ময় সহ দেশে যারা নাস্তিকতাবাদী সরকারের ব্রিটিশ সরকারের দাঁড়ি করছে তাদেরকে চিহ্নিত করে ক্ষমতার থেকে যাদের দায়িত্ব আছে অপসারণ করা হোক, দায়িত্ব করা তাদেরকে গ্রেফতার করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক। এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা একটু পিছনে গিয়ে ফাঁকা করে থাকায় স্টেজ দিয়ে একটু পিছনে যায়। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মৌলানা নাসির মনির।
نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المسلمون إخوة আজকের এই স্মারকলিপি প্রদান করব এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ভবনগর মাদ্রাসার সহকারী মহাপরিচালক হেফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির আল্লামা আইয়ুব ভবনগরী উপস্থিত আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব তারুণ্যের আইডল আল্লামা হারুন ইজাহার উপস্থিত আছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব আল্লামা বীর ইদ্রিস সহ কেন্দ্রীয় স্থানীয় আমাদের নেতৃবৃন্দ, আমার বিভিন্ন সংবাদ কর্মী বন্ধুগণ, তারুণ্যের উচ্ছ্বাস আমার যুবক ভাইয়েরা, আপনারা সকলে জানেন গত 26 তারিখ চট্টগ্রাম আদালতে ইসকন কর্তৃক বহিষ্কৃত সেই বিক্ষোভ উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, ঠিক না বলুন? বাংলাদেশের তৎকালীন দুজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি আদালতে উঠানো হয়েছিল। বাংলাদেশের তরুণের আইডল আল্লামা মামুনুল হককে যে কোর্টে উঠানো হয়েছিল, হারুন এজাহারকে কোর্টে উঠানো হয়েছিল, আমাকে চট্টগ্রাম বোর্ডে বারবার উঠানো হয়েছিল। কিন্তু আমাদেরও কি ছিল? পক্ষ আর অনুসারীরা ছিল। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কোন ভক্ত অনুসারী আদালতে ভাঙচুর করে না এবং তারা সেখানে যায় নাই। অত্যন্ত দুঃখের বিষয় যে 26 তারিখ নভেম্বরের বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে ইসকন সদস্যরা বাংলাদেশের আদালত স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা অস্বীকার করার প্রমাণ দিয়েছে। সাথে সাথে বাংলাদেশের চট্টগ্রাম সুপ্রিম কোর্ট এবং ঢাকা হাইকোর্টের একজন তরুণ অ্যাডভোকেটকে, আইনজীবীকে তারা জবাই করে কোর্টের চত্বরে হত্যা করেছে এবং হাইকোর্টের মসজিদ ভাঙচুর করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে তারা। আমরা আজকে তথ্যহীন কণ্ঠে বলছি, ইসকনের মূল হোতা বহিষ্কৃত সেই ব্রহ্মচারী চিন্ময়কে বাংলাদেশের যে আইনে যে মামলা হয়েছে তাকে হত্যা মামলার আসামি করতে হবে। সাথে সাথে যাদেরকে ইতিমধ্যে আসামি করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সাথে সাথে বলবো, যদি তাদেরকে চিন্ময়কে আসামি গ্রেফতার করার মধ্যে যদি বিলম্ব করেন তাহলে আমরা ধরে নেব আপনারা বিদায়ী আওয়ামী সরকারের বেতত্যাগ করার 4 বছর হয়েছে। আমরা তথ্যহীন করতে বলবো, যারা আওয়ামী বেতত্তরের প্রশাসনের 4 বছরে বাংলাদেশের যে আওয়ামী বেতত্তাগুলোকে ভারতের বর্ডার দিয়ে প্রচার করছেন, আপনাদেরকে চিহ্নিত করা হচ্ছে। জাতি অচিরে আপনাদেরকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের 150 কোটি মুসলমানের রক্তকরণ হয়েছে আমাদের শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ডের কারণে। এর বিচার হতে হবে। আর ভারতকে বলবো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের আইন আদালতের বিষয়ে আপনারা মাথা ঘামালে বাংলাদেশের জনগণ বসে থাকবে না। আমরা তার প্রতিশোধ দেব। বক্তব্য রেখে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা সরকারের উচ্চ পর্যায়ের প্রশাসনের অনুরোধ এবং পরামর্শে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা ভারতীয় হাই কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করব। কিন্তু প্রশাসনের অনুরোধ আমরা নেতৃবৃন্দ বিবেচনা করে আমরা এই স্মারকলিপি
চট্টগ্রাম জেলা প্রশাসক ডিসি বরাবর আমরা প্রদান করবো ইনশাল্লাহ। ঠিক কিনা বলুন? ডিসির মাধ্যমে আমরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এটা সরাসরি দিল্লিতে পৌঁছাতে হবে। এভাবে আমাদের সাথে কথা হয়েছে। এই প্রোগ্রাম হিসেবে আমরা সেখানে নেতৃত্ব রওনা হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা তরুণদের উৎসাহ হিসেবে আপনাদেরকে সবাইকে বলবো সুশৃঙ্খল ভাবে আমরা এই জমিদার পাড়ার দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে আমরা কাজের দেরি পর্যন্ত যাব। কাজের দেরি থেকে আমাদের প্রশাসন শেষ হয়ে সেখানে দোয়া হবে। সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ ডিসি অফিস বরাবর রওনা হবে। আপনারা স্ব জায়গার মধ্যে ফিরে যাবেন। আপনাদেরকে হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে যারা আজকে এখানে অংশ নিয়েছেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাদের রেজাল্টের ওসিলা বানায় দেবেন। সকলে বলুন আমিন। মিডিয়ার বন্ধুগণ, আপনাদেরকে বলবো আমাদের মূল অনুষ্ঠান হচ্ছে জেলা প্রশাসন বরাবর আমরা স্মারকলিপি প্রদান করবো। আপনারা আপনাদের গাড়ি রয়েছে। আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে যে স্মারকলিপি যাব, সেই স্মারকলিপিটা আমি আবার রিপিট করছি। সেটা ডিসির মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে, হাই কমিশনার হয়েছে, দিল্লিতে পৌঁছানো হবে। এভাবে একটা আমাদের সেট আপ হয়েছে। আপনারা দয়া করে আপনারা আমাদের সাথে আপনারা জেলা প্রশাসন অফিসের দিকে যাবেন। সেখানে জেলা প্রশাসক আমাদেরকে কি ব্রিফ দিয়ে দেন তার বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তারুণ্যের আইডল হযরত মাওলানা মুফতি হারুন ইজাহার। হযরত মাওলানা মুফতি হারুন ইজাহার। ভাই এই পাশে একটু নিচে করেন ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাজিদান্না আশাদ্দাল লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। সাদাকাল্লাহুল আযীম। ওনাকে একটু সামনে দেন, একটু সামনে, ওনাকে একটু সামনে দেন, একটু সামনে। হ্যাঁ, সামনে আসতে দেন। হ্যাঁ সাংবাদিক ভাইরা, ভাই আপনার এদেশের নাগরিক সমাজ চলে যাবে, উনি সরে যাবে, বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ এবং সকল ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীগণ, আমি আজকে আমাদের এই সমাবেশের দর্শক হিসেবে আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই। আপনারা সকলে জানেন বিগত 17 বছর শেখ হাসিনার ফেসির জগত্তর পাথর আমাদের উপর যে বসেছিল, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এদেশের আইন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সব প্রত্যেকটা বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিগত হাসিনার পতনের পর আপনারা বাংলাদেশের রাজনৈতিক ঘটনা লক্ষ্য করেছেন। দেশে এখন স্থিতিশীলতা প্রতিষ্ঠা হয়নি। দেশের চরম এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। হাসিনা চলে যাওয়ার পর আমরা দেখলাম অতি বিপ্লবের স্বপ্ন দেখে, অতি বিপ্লবের স্বপ্ন নিয়ে এই দেশের তথাকথিত হিন্দুত্ববাদের মাথা বিক্রি করে, হিন্দু শান্তিপূর্ণ নাগরিক সমাজের মাথা বিক্রি করে কিছু হিন্দুত্ববাদী সংগঠন হঠাৎ করে তাদের মাঝে সংগঠন হয়ে গেল। আমার ভাইরা, আমি আজকে এই সমাবেশের একটু ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের সামনে বলতে চাই। বিগত 17 বছরের হাসিনার ফ্যাসিবাদী সরকার এবং হাসিনা মুক্ত বাংলাদেশের বিগত 3 মাসের আমাদের গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সময়টুকু যে স্থিরতা, এই স্থিরতার পিছনে আমরা বরাবরই আওয়ামী লীগকে দায়ী করে আসছি। নিঃসন্দেহে আওয়ামী লীগ এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।
পিছনে এবং বর্তমান বাংলাদেশের অস্থিরতার পিছনে শুধু হাজিরা রেখা বা আওয়ামী লীগের একটা ফ্যাসিজম দায়ী নয়, তার পিছনে হিন্দুস্তানের আধিপত্যকে আমরা প্রধান দায়ী করতে চাই। হিন্দুস্তান 17 বছর শেখ হাসিনাকে আমাদের মাথার মর্যাদা পাথরের মধ্যে চাপিয়ে দিয়েছিল এবং বিগত সরকারের প্রত্যেকটা খুনের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের তাদের তৎপরতা ছিল। আমরা যখন রিমান্ডে ছিলাম হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে এবং ব্যক্তিগতভাবে আমাকে এবং বাংলাদেশের আলেম সমাজের অনেক ভাইদেরকে ইন্ডিয়ান হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের কিছু কুলাঙ্গার বেয়াদব এবং দেশদ্রোহী ব্যক্তিদের মাধ্যমে তারা জিজ্ঞাসাবাদ করেছে, রিমান্ডে প্রচার করেছে। আজকে আমরা এখানে আবেগের জায়গা থেকে আসিনি, আমরা তথ্যের জায়গা থেকে এসেছি, আমরা বিবেকের চারণ থেকে এসেছি। আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের আজকের এই রাত, আজকের এই সংগ্রাম আমি পরিষ্কার বলতে চাই, এটা বাংলাদেশের পুনর্গঠনের সংগ্রাম। আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের পুনর্গঠন হবে না। জনতার চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশের পুনর্গঠন সম্ভব নয়। যারা আপনার ক্ষমতা রয়েছেন, যারা বিগত দিন আন্দোলন করেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, কেন শুধু আপনার শুধু বেশিরভাগের কথা বলেন? বেশিরভাগের পিছনে যে ভারতীয় আধিপত্যবাদের হাত রয়েছে তার কথা কেন বলেন না? আমরা এই বট বৃক্ষের আমরা ধারাপালা কেটে দিয়েছি। এই বট বৃক্ষের মূল এখনো এই বট বৃক্ষের শিকড় কিন্তু রয়ে গেছে। বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, অরাজকতা, কখনো হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে, কখনো প্রতিবিপ্লবের নানা চক্রান্তের মধ্য দিয়ে, এবং বিশেষ করে শেখ হাসিনা একের পর এক উস্কানিমূলক বক্তব্য ভারত থেকে দিয়ে যাচ্ছে। এবং চিন্ময় সহ, শুধু চিন্ময় কিন্তু আগে নয়, আমরা শুধু আজকে চিন্ময়ের বিষয় নিয়ে এখানে আসিনি। চিন্ময় সহ ভারত, বাংলাদেশস্থ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অসংখ্য সংগঠন রয়েছে বাংলাদেশে, যেগুলোকে ভারত পেট্রোনাইজ করছে। আপনারা জানেন, হিন্দু মহাজোটের দায়িত্বশীল বলেছে তাদেরকে ভারত প্রস্তাব দিয়েছিল, তোমাদেরকে আমরা প্রমোট করবো, তোমাদেরকে আমরা ডলার দিব, টাকা দিব। অনেক হিন্দু নেতাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমরা মাঠে এসে ট্রাম্প কার্ড ব্যবহার করে, মাইনরিটি ট্রাম্প কার্ড ব্যবহার করে বাংলাদেশকে স্থির করে দেবো। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই বাংলাদেশ হিন্দু নেতৃবৃন্দকে যারা ভারতের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে চিন্ময় সহ বিভিন্ন উগ্রবাদী সংগঠনের লোকেরা ভারতের টাকা খেয়ে, আমাদের কাছে প্রমাণ রয়েছে, ভারতের অর্থায়নে, ভারতের সহযোগিতায়, ভারতের তৎপরতায় তারা বাংলাদেশকে স্থির করার ষড়যন্ত্র করছে। যা কিছু বাংলাদেশে হচ্ছে সেটা একটু সুপরিকল্পিত হচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে কোনো রাজনৈতিক অবরোধের জন্য এখানে আসি নাই। আমরা আপনাদের সামনে আগামী বাংলাদেশের পুনর্গঠনের, আগামী বাংলাদেশের গৌরবকে পুনরুদ্ধার করার, বাংলাদেশের স্বকীয়তাকে রক্ষা করার যে শুধু প্রসারী সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমাদের আপনাদের সকলকে আমাদের জাতীয় শত্রুকে চিহ্নিত করতে হবে। আমরা দেশের অভ্যন্তরে বেশি জনকে চিহ্নিত করেছি। আমরা দেশের অভ্যন্তরে নানান আড়ালে থাকা, কখনো মাইনরিটি, কখনো মিডিয়া, কখনো রাজনীতির আড়ালে থাকা বিভিন্ন শক্তিকে আমরা চিহ্নিত করেছি। কিন্তু আরো দূরে ভারতীয় আধিপত্যবাদের মূল যে কারিগরি চলছে, এটাকে আমরা কেউ কিন্তু আলোচনা করি না। আমি যখন বললাম গত শুক্রবারে ভারতীয় এমবিসিকে আমরা স্মারকলিপি দিব, সাথে সাথে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থারা তৎপর হয়ে গেলেন। এত ভয় পান কেন ভারতকে? শুনে রাখবেন, যতই সংগ্রহ করেন না কেন, যতই তাদেরকে ভয় পাবেন না কেন, প্রভুর কাজ হলো আপনাকে দাস বানিয়ে রাখা। যেদিন আপনি চোখে চোখ থেকে কথা বলতে পারবেন, যেদিন সীমান্ত আমার ভাই হত্যার বিনিময়ে তার প্রতিশোধে আপনি বিএসএফের খুনিকে যখন হত্যা করবেন, যেদিন আপনি ভারতকে ডেকে বানাবেন, যেদিন আপনি ভারতের বিরুদ্ধে সব রকমের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং তারপর সামরিক উদ্যোগ থাকলে তার বিরুদ্ধে পাল্টা সামরিক উদ্যোগ নেবেন, সেদিন ভারত আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে। আর যে অবস্থা এখন চলছে, সে অবস্থায় ভারত কোনোদিনও আপনাদের পক্ষে থাকবে না। বাংলাদেশকে ভারত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। ভারতের কথা বললে অনেকে গা জ্বলে, ভারতের কথা বললে অনেকের কৌশল পরিপন্থী বলে। আমরা দেখেছি ইতিমধ্যে মালদ্বীপ, নেপাল সহ এই দক্ষিণ এশিয়ার, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার প্রায় রাষ্ট্র ভারতের দাসত্বের নিকটকে তারা ছিন্ন করে দিয়েছে। আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো, কূটনৈতিক ভারসাম্য তৈরি করুন। ভারতের বিকল্প আমাদের অন্য বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করুন। আমরা পাকিস্তানের কথা বলি না,
যারা যারা ভারতের হয়ে কথা বলে ভারতীয় এমবিসি তাদেরকে সাহায্য করে। আমি নাসির মুনির মিলিটারিস আমরা পাকিস্তানের মেসের টাকা নিই না। আমরা পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং দক্ষিণ এশিয়ায় চীন রয়েছে, আরো অন্য দেশ রয়েছে, সেই দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করুন। মুসলিম বিশ্বের সাথে, তুরস্কের সাথে, মালয়েশিয়ার সাথে সম্পর্ক ডেভেলপ করুন। এমনকি আগ্রাসী ভারতের তুলনায় পশ্চিম রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দাবি হলো আপনারা পারস্পরিক নিয়ে আসুন। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা ভারতকে স্মারকলিপি দিয়েছি, স্মারকলিপি রেখে রয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদেরকে একটু বলবো ধৈর্য ধারণ করার জন্য। আপনারা আমাদের সহযোদ্ধা, আপনারা আমাদের সহকর্মী। বাংলাদেশের পুনর্গঠনে আমরা বাংলাদেশ পুনর্গঠনে আমাদের স্মার্ট প্রস্তাব রয়েছে। আপনাদেরকে নিয়ে, সাংবাদিক ভাইদেরকে নিয়ে, মিডিয়াকে নিয়ে, রাজনীতিবিদদেরকে নিয়ে হেফাজত ইসলাম নতুন এক প্রকল্পে, নতুন এক হাইপোথিসিসে যেতে চাই। আমরা আশা করি সংগ্রাম শেষ হওয়ার পর্যন্ত আপনাদের সাথে থাকবেন। আমরা কোনো উগ্রবাদী এজেন্ডা নিয়ে আসি নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা উগ্রবাদ নয়, খুনের বিরুদ্ধে প্রতিবাদ উগ্রবাদ নয়, খুনের বিরুদ্ধে প্রতিবাদ এটা উগ্রবাদ নয়, এবং দাসত্বের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা উগ্রবাদ নয়। অবশ্যই ভারতের থামাতে হবে এখানে, ভারতকে থেমে যেতে হবে এখানে। অন্যথায় ভারত যে পথে আগাবে আমরাও সেই পথে কাউন্টার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই মাঝে আমার ভাইরা, আমি বেশি কথা বলবো না, বড় রাজনৈতিক আলোচনার দিকে যাবো না। সবকিছু আপনারা জানেন, বুঝেন। আজকে আমার বক্তব্যের ফোকাস ছিল একটি পয়েন্টে। আমি আপনাদের একটি পয়েন্ট এদেশের গভর্নমেন্টকে বুঝাতে চাচ্ছি, এদেশের মিডিয়াকে, এদেশের নেতৃবৃন্দকে, ছাত্র সমাজকে, যেটা হলো সমস্যার গোড়া চিহ্নিত করতে হবে। ভারতের সাথে আমরা একটা ভারসাম্য চাই। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধনের ঘোষণা দিচ্ছি না। ভারত যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায়, সেই যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার শক্তি কিন্তু আমাদের রয়েছে। সমাবেশ থেকে আমি চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আপনার গভর্নমেন্টকে বলুন অনতি বিলম্বে বাংলাদেশ বিরোধী সকল প্রপাগান্ডা বন্ধ করতে হবে। আপনি আপনার দেশের সরকারের সকল রাজনীতিবিদদের মুখে লাগান এবং আপনার দেশের সামরিক বাহিনী, আমাদের জানা আছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে সামরিক হামলার একটা পরিকল্পনাও তারা কিন্তু করে রেখেছে। ভারতকে বলে দিচ্ছি, 17 বছর হাসিনাকে চাপিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর কোন নতুন দালালকে আমরা মেনে নিব ইনশাআল্লাহ। ভারত যদি শান্তি চায়, আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমি ভারতীয় হাই কমিশনের দায়িত্বশীলকে বলেছিলাম, যখন তিনি তার নাম পরিচয় গোপন করে তিনি বলেছেন শ্রীলঙ্কার নাগরিক। শ্রীলঙ্কার নাগরিক হিন্দি ভাষায় কথা বলে না, শ্রীলঙ্কার নাগরিক শ্রীলঙ্কার ভাষায় কথা বলে, ইংলিশ ভাষায় কথা বলেন। আপনি আমার সাথে হিন্দি ভাষায় কথা বলেছিলেন, আপনার পরিচয় শক্তি আমি উদ্ঘাটন করেছি। আপনি ভারতীয় এমবেসি এডুকেশন মিনিস্টার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা এখানে জানতে পেরেছি যে আপনি বাংলাদেশের রয়েল স্টেশন ম্যানেজার ছিলেন। সব পরিচয় উদ্ঘাটন হয়েছে। আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, সেটা আমি তাকে বলেছিলাম আপনাদের রাষ্ট্রদূত হাটহাজারী মাদ্রাসার উপর দিয়ে ভাইস পান্ডাল যেতে পারে এবং শাহবাগে যেতে পারে, আপনারা ছাইবাগে যেতে পারেন, উদিচির কাছে যেতে পারেন, আর অন্যান্য আপনাদের সংস্থার কাছে যেতে পারেন, আপনারা চিন্ময়ের সাথে বসতে পারেন। আপনারা কেন আমাদের সাথে ডায়লগ আসেন না কেন? আপনাদের শান্তি মুক্তির পথ একটাই, আপনাদের শান্তি সহাবস্থানের জন্য জরুরি হলো আপনারা হেফাজত ইসলামের সাথে আপনার ডায়লগ আসতে হবে এবং একটা আধিপত্যবাদী যে সম্পদ দেখতেছেন সেটাকে বের হয়ে একটা ভারসাম্য সৃষ্টি করতে হবে। আমার ভাইরা, আমি আবেগ ছাড়ার কথা বলে দিতে চাই, সাংবাদিক ভাইরা, এটা কোন রকমের আপনার মনে করবেন না। আমরা আধিপত্যবাদের শিকার। বিগত দিনে শেখ হাসিনার আদালত যা কিছু করেছে আমাদের বিরুদ্ধে এবং এক শ্রেণীর মিডিয়া, আপনারা আমাদের বর্তমান সহযোগিতা যারা আছেন, কিন্তু অতীত আমাদের এক শ্রেণীর কিছু বুদ্ধিজীবী তারা যা কিছু করেছেন আপনারা সকলে জানেন, এগুলো ভারতের চক্রান্তে ভারতের অর্থায়ন করেছেন। আজকের এই সমাবেশ থেকে আমি ঘোষণা দিচ্ছি যে ভারত সরকার হয়তো থেমে যাবে এই জায়গায়, ভারত সরকার হয়তো বাংলাদেশের সাথে ভারসাম্যপূর্ণ বন্ধুত্বের জায়গায় আসবে। অন্যথায় আমরা ভারতের বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলনকে আরো বেগবান করবো, আরো শক্তিশালী করবো, আরো জোরদার করবো। আপনাদের প্রতি আহ্বান, আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শেষ করা পর্যন্ত আপনারা সঙ্গে আমাদের সাথে থাকবেন, তাদের সবার সাথে থাকবেন, ছাত্র সমাজের সাথে থাকবেন, মিডিয়ার যোদ্ধারা সহকর্মীরা আমাদের সাথে থাকবেন। আগামী সমাজের আন্দোলনের নেতৃত্ব দিবে, আন্দোলনের নেতৃত্ব দিবে
সুতরাং আমি আমাদের বক্তব্য শেষ করতে চাই। আমাদের আজকের আয়োজনের ফোকাস একটা জায়গায়, সেটা হলো বাংলাদেশের সব রকমের ভারতীয় এজেন্ডা, ভারতীয় আধিপত্য, ভারতীয় মিডিয়ার প্রভান্ডা, ভারতীয় রাজনীতিবিদদের চক্রান্ত, ভারতীয় সামরিক বাহিনী, বাংলাদেশ সম্পর্কে পরিকল্পনা সবকিছু আজকে এখন স্থগিত করতে হবে। আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম থেকে তারা অনুরোধ করেছেন আপনারা এমবিসি ভূমিকে যাবেন না। আমি বলেছি আমাদের কর্মীরা স্মার্ট, তারা শিক্ষিত, তারা একটা ইম্পাক্ট করে মানে তারা ভারতীয় এমবিসিতে গিয়ে সার্বিক দিবে। তারা বললেন একটু স্থিতিশীল পরিস্থিতি। আমি বললাম আপনাদের ভয় পান কেন? শত্রুকে চিনার চেষ্টা করেন, ভয় পাওয়ার দরকার নেই। তারপর তারা অনুরোধ দেখেছেন, সরকার অনুরোধকে আমরা সামনে রেখে আমরা এই চিঠি সরাসরি কুশিষ্ট চট্টগ্রামের ভারতীয় হাইকমিশন দিকে না গিয়ে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে সেই চিঠি দিতে চাই। সেই চিঠি আমরা আজকে দিব। চিঠি দেওয়ার পরে সাংবাদিক ভাইদেরকে আমরা ইনশাল্লাহ সেই চিঠি কপি আমরা দিয়ে দিব এবং জনগণের সামনে আমরা সেই চিঠি সার্কুলার করবো। আপনারা আমাদের এই রুটম্যাপ ধরে আগামী আন্দোলন অব্যাহত রাখবেন এই আশা আমি করি। এই জঙ্গিপুরার ময়দান হলো আমাদের শহীদ সাহেবের রক্ত বিজড়িত, তার স্মৃতি বিজড়িত। এখানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেই জানাজার দিন থেকে আমরা বর্তমানের নতুন এক মাইলফলক প্রচার করেছি। আজকে আমরা দ্বিতীয়বার এখানে জমায়েত হয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতি আধিপত্য বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সংগ্রাম চলমান থাকবে। এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, ভারতের সঙ্গে না করা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে সাথে যুক্ত থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।